বিএনপির আহ্বানকে উপেক্ষা করেই ডক্টর ইউনূস সরকার বিরাট বিরাট সিদ্ধান্ত নিয়ে জাতিকে তাক লাগিয়ে দিচ্ছে। দর্শক, বিএনপির আহ্বানটা কি আগে এটা আপনাদেরকে বোঝাই। বিএনপি বারবার বলছে, প্রতিনিয়ত বলছে, প্রফেসর ইউনূসের সাথে দেখা করে সাক্ষাৎ করে বলেছে। আমি দুইটা কথা স্মরণ করিয়ে দিই। সর্বশেষ যখন মির্জা ফখরুল সহ বিএনপির একটা প্রতিনিধি দল প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন দুইটা বিষয় নিয়ে। একটা হচ্ছে যে প্রশাসন জামাতিকরণ হচ্ছে, 50 জন ডিসি চায়, তারা অমুক তমুক নানান তালিকা নিয়ে গেছে। এটা একটা এজেন্ডা ছিল ওই বৈঠকে। অবশ্যই বিএনপি বৈঠক করেছে, এরপর প্রফেসর ইউনূস, জামাত, এনসিপি সহ সব দলের সাথে বৈঠক করেছে, কিন্তু প্রথম বৈঠকটা হয়েছিল বিএনপির উদ্যোগে। তো ওখানে এই প্রশাসন সংক্রান্ত কথা বলার সাথে সাথে আরেকটা কথা বলেছে যে এই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে হবে। এটার ব্যাখ্যা আবার দিয়েছেন আমাদের ম্যান্ডেট খসরু, যার নাম আমির খসরু মাহমুদ চৌধুরী, রাজাকার পুত্র। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তার বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে আমরা বলিনি যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে, আমরা বলেছি এই সরকার তত্ত্বাবধায়ক সরকার মুড নিতে হবে। এরপরে যখন তত্ত্বাবধায়ক সরকার রায় হলো, আপিল ডিভিশনে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হলো, তখনও এই আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার রূপে দায়িত্ব পালন করা দরকার। নির্বাচনটা হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকার মুডের কোন সরকার। আমরা বলছি না যে নতুন করে প্রধান উপদেষ্টা হোক অথবা সরকার পতন হোক, পরিবর্তন হোক, না, এখানে যারা আছে তারাই থাকবে, কিন্তু তাদের মুড হবে তত্ত্বাবধায়ক মুড। এর মানে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক মুডে রূপান্তরিত হতে বিএনপি দফায় দফায় আহ্বান জানিয়ে আসে। এবার আসেন তত্ত্বাবধায়ক মুড আবার কি। তত্ত্বাবধায়ক মুড হচ্ছে, তত্ত্বাবধায়ক ফর্ম, কেয়ারটেকার ফর্ম হচ্ছে নির্বাচন পরিচালনা এবং প্রশাসনের কিছু রুটিন কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না। কোনো উন্নয়নমূলক কাজ, কোনো বাজেট প্রণয়ন করতে পারবে না। জাস্ট একটা নির্বাচন দেয় উদ্দেশ্য, আর মানুষের জীবন চলার পথে মৌলিক যেসব রুটিন কাজ আছে মন্ত্রণালয়গুলো ওইগুলো করবে। তাদের প্রাইম কাজ নির্বাচন পরিচালনা করা। কোনো আইন, অধ্যাদেশ, অর্ডিন্যান্স কিচ্ছু করতে পারবে না তত্ত্বাবধায়ক রূপ নয়। তত্ত্বাবধায়ক সরকার হাকিকত এটা, নির্বাচন পরিচালনা করে যাদের কাজ এবং কিছু রুটিন কাজ, এর বাইরে নতুন কোনো সিদ্ধান্ত, আইন, এগুলোর এখতিয়ার তত্ত্বাবধায়ক সরকারের থাকে না। তাহলে বিএনপি ডক্টর ইউনূস সরকারকে কেমন সরকার হিসেবে দেখতে চায়? যে এমন সরকার যে তারা শুধু নির্বাচন আয়োজন করবে, কোনো অর্ডিন্যান্স করতে পারবে না, কোনো আদেশ জারি করতে পারবে না, কোনো জুলাই সনদ আদেশ, কোনো নতুন আইন, কোনো অধ্যাদেশ, কোনো গেজেট কিচ্ছু করতে পারবে না, কোনো বাজেট, কোনো ব্রিজ, রাস্তাঘাট উদ্বোধন, অমুক তমুক কিচ্ছু করতে পারবে না। জাস্ট প্রশাসন পরিচালনা করবে, রুটিন কাজ আর নির্বাচন। কোনো পে স্কেল, টে স্কেল কিচ্ছু করতে পারবে না। তাহলে বিএনপি ইউনূস সরকারকে চায় এরকম হাত পা বাঁধা একটা তত্ত্বাবধায়ক সরকারের রূপ দিতে। ক্লিয়ার? এই আহ্বান বারবার জানিয়ে আসে, কিন্তু ইউনূসকে বিএনপির আহ্বানে সাড়া দিচ্ছেন না। বিএনপির আহ্বানে ইউনূস মোটেও সাড়া দিচ্ছেন না। এই সরকার ওটা গুনছেই না, ভ্যালুই দিচ্ছে না। বরং বিএনপির আহ্বানকে উপেক্ষা করেই বিরাট বিরাট সিদ্ধান্ত নিচ্ছেন। যেমন জুলাই সনদ আদেশ জারি করা, একদম বিএনপি যেভাবে চায়নি সেভাবে। বিএনপি চেয়েছিল প্রথমে একটা অর্ডিন্যান্স, তারপর আবার ওইটা ওখানে রেখে দেন, কারণ তত্ত্বাবধায়ক সরকার হয়ে গেছেন আপনারা। কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করানো হয়েছে, যার রেফারেন্স সংবিধান না, যার রেফারেন্স গণ অভ্যুত্থান, যেটা বিএনপির জন্য মারাত্মক বিব্রতকর। কারণ বিএনপি তো মুজিবের, হাসিনার ভারতের সংবিধানে বিশ্বাস করে, সেই সংবিধানের রেফারেন্সে আসলো না। আবার প্রতিনিয়ত একের পর এক আইন করছে। বিশেষ করে বিএনপির সবচেয়ে বেশি মেজাজ খারাপ হয় এই আইন প্রণয়ন দেখে। যে ইউনূস সরকার নিয়মিত আইন প্রণয়ন করে, যেটা বিএনপির বাসায় করবে সংসদ, অথচ সংসদীয় প্রক্রিয়ার বাইরে উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে অনুমোদন করে, রাষ্ট্রপতি সাইন দিয়ে গেজেট করে দেয়, অর্ডিন্যান্স জারি হয়ে যায়, আইন। এইটা ইউনূস সরকার করুক, এটা বিএনপি কিছুতেই পছন্দ করে না। কিন্তু প্রত্যেক সপ্তাহে অনেকগুলো আইন প্রণয়ন করে, বিএনপির মাথা খারাপ। তো এটা হচ্ছে এখন বর্তমান ইউনূস সরকারের কাজ।
আরো কত যে আইন করবে, আরো কত যে সংস্কার করবে, নির্বাচনের আগের দিন পর্যন্ত করবে। এর মানে গণঅভ্যুত্থানের ফলে সৃষ্ট এই সরকারের সাথে অন্য কোন দেশের কোন সরকারের মিলবে না। তো দর্শক, উপদেষ্টা পরিষদে 4 অধ্যাদেশের খসড়া অনুমোদন। এই খসড়া অনুমোদন মানে দেখবেন যে দুপুরে অনুমোদন, রাতে গেজেট, রাষ্ট্রপতির সাইন। খুব সহজে নিয়মিত আইন প্রণয়ন করছে, অনেক সিদ্ধান্ত নিচ্ছে, এমনকি পে স্কেল বিষয়ে নিয়মিত আপডেট আসছে। এবং আরপিও অধ্যাদেশ থেকে শুরু করে নানান বিষয়ে সংশোধনী, আরো যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিচ্ছে বা নেওয়ার ক্যাপাসিটি রাখে, বা ওইরকম ভাবেই ইউনূস সরকার চলছে। বিএনপি ক্ষেত্রে মারাত্মক হতাশ যে বিএনপির আহ্বানের 4 আনার দাম ডক্টর ইউনূস সরকার দিচ্ছে না, বরং এমন এমন ক্রিয়েটিভ অসাধারণ সিদ্ধান্ত নিচ্ছে, পুরো জাতিকে তাক লাগিয়ে দিচ্ছে। আর বিএনপি স্টান্ড হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি দেখেন দর্শক, অন্তর্বর্তী সরকার 4টি অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে। গত বৃহস্পতিবার ঢাকায় প্রত্যেক বৃহস্পতিবারই কিছু না কিছু আইন প্রণয়ন হয়। এই খসড়া অনুমোদন দেওয়ার অর্থ হচ্ছে একটা আইন হয়ে গেছে, যেটা পার্লামেন্টারি প্রসিডিউরে অনেক সময় লাগে। প্রধান উপদেষ্টা কার্যালয় উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে খসড়াগুলো নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। অনুমোদিত 4টি অধ্যাদেশ হলো দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ 2025। এটা শুনলেও আবার বিএনপির মাথা খারাপ হয়ে যায়, কারণ বিএনপির যে রাজনীতি জয় বাংলা হয়ে যাবে, আমরা যেটা বলছি 8 বছরের মধ্যে বিএনপি রাজনীতি থাকবে না। বিএনপি নেতাদের একটা বড় অংশের ক্যারিয়ার ধ্বংস হবে এই দুদকের মামলায়। এই জন্য দুদক স্বচ্ছ হোক এবং দুদকের চেয়ারম্যান নিরপেক্ষভাবে নির্বাচিত হোক বা নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়া হোক, এগুলো কিছুতেই বিএনপি চায় না। বিএনপি চায় তাদের মতো করে পছন্দের দুদক চেয়ারম্যান বসাতে। সাংবিধানিক সংস্থা নিয়ে বিএনপি ঝামেলা করেছিল এই জন্যই। পিএসসি নিরপেক্ষ চায় না, বুঝতে পারছেন বিএনপির ধান্দাটা। দুদকের কথা শুনলেই বিএনপি ভয় পায়, কারণ সরকারের কাছেই বিএনপি সমস্ত চাঁদাবাজির প্রমাণ আছে। মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ 2025, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক অধ্যাদেশ 2025, এটাও বিএনপির জন্য ভয়। কারণ এইসব আইনের ফাঁক ফোকরে বিএনপির লোকজনই কিন্তু এই অনেক ব্যবসা বাণিজ্য করতো, 2 নম্বরই করতো, ঘুষ বাণিজ্য করতো, কিন্তু এটাও করতে পারবে না। স্বচ্ছতা নিশ্চিত করতে হিসাবে আইন হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন আদেশ 2025। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এখানে এই সরকার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছে, তারেক রহমান নিজেও প্রশ্ন তুলছেন, যেটা প্রমাণ করে যে ইউনূস সরকারের সাথে বিএনপির চূড়ান্ত ফাড়াফাড়ি আবার চলছে। এর ব্যাখ্যায় যেটা বলতে চাই যে কোনো নির্বাচিত সরকারের চাইতে গণঅভ্যুত্থানের ফলে সৃষ্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার বেশি। নির্বাচিত সরকার সংবিধানের বাইরে যেতে পারে না, কিন্তু এই সরকার সংবিধানের বাইরে যেতে পারে। অতএব এই সরকার যা ইচ্ছা তা করতে পারে। গণঅভ্যুত্থান তাকে এই লেজিটিমেসি দিয়েছে, এই ম্যান্ডেট দিয়েছে। এটা যে অস্বীকার করবে, সে গণঅভ্যুত্থানে বিশ্বাস করে না, সে গণঅভ্যুত্থানের শত্রু।